ঠিক আছে, এরকম আরো কমে আসতো। আচ্ছা সরি 1:4 হইতো, ঠিক আছে, অর্থাৎ 4/1 হতো। যেহেতু এখানে একজন কন্যা তাই সে অর্ধেক সম্পত্তি পাবে। এবং তারপরে দেখেন এই অর্ধেক সম্পত্তি পাওয়ার পরে আরো যে এক অংশ বেঁচে যাবে, ওই এক অংশটা তার বাবাকে দেয়া হবে। তার মানে বাবা আপনার এখানে ফরজ অংশ পাবেন না। একজন মহিলা যখন মারা যাবে তখন সেই ক্ষেত্রে তার প্রথম মানে তার সম্পত্তিতে প্রথম যার অধিকার সেটা হচ্ছে তার স্বামী, এরপর হচ্ছে তার সন্তান সন্ততি যারা থাকবেন তারা। এখন যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে একজন ইসলামী শরিয়া মোতাবেক অর্ধেক পাবে, আর যদি মনে করেন যে দুইজন থাকে তাহলে সেটা ভেঙে ভেঙে যাবে, তিনজন থাকলে আরো ভাঙবে, এরকম আর কি। আর এর পরবর্তীতে 6/1 পাবে হচ্ছে তার মা, অর্থাৎ ওই মহিলার মা, ঠিক আছে। এবং লাস্টলি হচ্ছে তার পিতা, তার কি বললাম, তার পিতা যে অর্থাৎ অর্থাৎ বাবা, অর্থাৎ সবাইকে দেওয়ার পর বন্টন করে দেওয়ার পর যে অংশটুকু থাকবে বাকি, সেই অংশটুকু পাবে হচ্ছে তার পিতা। তাহলে তার পিতাকে কি বলা হয়েছে, 12/1। এই যে দেখেন এটা কিভাবে বের করলাম, 4/1, 6/1, 2/1। এই তিনটা যদি যোগ করি তাহলে আমার আসবে 11/12, ঠিক আছে। তাহলে বাকি থাকে এক অংশ। তাহলে আমি টোটাল ধরে নিব কি, সম্পত্তি সমান হচ্ছে এক অংশ। টোটাল সম্পত্তি আমি 1 ধরে নিলাম। এই 1 এই সম্পত্তি থেকে আমার কত হচ্ছে, 4/1 চলে গেল হচ্ছে হাজবেন্ডের কাছে, তারপরে হচ্ছে 6/1 চলে গেল হচ্ছে মায়ের কাছে, হ্যাঁ, আর হচ্ছে আপনার 1/2 সরি 2/1 চলে গেল হচ্ছে সন্তানের, মহিলা মানে মেয়ে সন্তানের কাছে। তাহলে এই 1 থেকে আপনার এগুলো যোগ করার পরে আমার আসবে হচ্ছে 11/12, ঠিক আছে, 11/12। আচ্ছা, এইবার এইটাকে যখন আপনি 2 দিয়ে সরি 1 অংশ, এই যে আপনার যে টোটাল সম্পত্তিটা 1, এই 1 দিয়ে যখন আপনি বিয়োগ করবেন তখন আপনার আসবে 1/12 অংশ। এই 1/12 অংশ তাহলে অবশিষ্ট অংশ থেকে যায়, এই অবশিষ্ট অংশটা হবে পিতার সম্পত্তি। তার মানে এখানে পিতা কম্পালসারি না। যদি এখন মনে করেন তার মহিলার এই পুরা টোটাল সম্পত্তিটা যদি এখানে যদি 12/12 মিলে যাইতো, এখানে 1 না হয়ে যদি ধরেন 12/12 মিলে যাইতো, ঠিক আছে, 12/12 যদি হয়ে যাইতো, দেখেন বিষয়টা 12/12 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যখন পুরা সম্পত্তিটা সমান ভাগ হয়ে গেছে, 12/12 হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এইটা আর কেউ পাবে না বাকি অংশ, অর্থাৎ এই বাবার আর কোনো অধিকার নাই এখানে। কিন্তু যেহেতু এখানে 1 ভাগ মানে সবাইকে বন্টন করে দেওয়ার পর আরো 1 ভাগ রয়ে গেল, তাই এই 1 ভাগটাকে আপনার কি বাবার কাছে দেয়া হবে। কিন্তু এটা কিভাবে, টোটাল সম্পত্তি অর্থাৎ 12/1 সম্পত্তি এই পিতাকে দেয়া হবে। তার মানে আমরা এখানে স্পষ্টত বুঝলাম যে মানে ফরজ অংশ মানে তাকে যে ফরজ দিতেই হবে, মানে বাবাকে সম্পত্তি দিতেই হবে এরকম কোনো বিষয় নাই, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এমন যে আপনি সম্পত্তি যদি বাঁচে সবাইকে দেওয়ার পরে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন, নাইলে পাবেন না। এবার বুঝছেন? হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা তাহলে এইটাই। তাহলে দেখেন এখানে কি বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দেন যে পিতা ফরজ অংশ পাননি, তবে তিনি আসাবা অর্থাৎ অবশিষ্ট দাবিদার হিসেবে 12/1 অংশ লাভ করবেন। অর্থাৎ পিতা শুধু ফরজ না বরং তিনি একজন আসাবা হিসেবে বাকি সম্পত্তিও পান। এটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুক্তি। এই জিনিসটাকেই বলা ওমরিয়াতান। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুক্তি অনুসারে এটাকে নির্ধারণ করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় উমরিয়াতান। এবার বুঝতে বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। ম্যাম এই যে এটা উপর থেকে না আরেকটু মানে ডিভিশন দেন ম্যাম, ওই যে আমার রেকর্ড একটু সমস্যা হয়ে গেছিল। উমরিয়াতান থেকে, হ্যাঁ ম্যাম, জি ম্যাম। একটু করে রিভিশন দিলে ভালো হবে। উমরিয়াতান জিনিসটা কি, উমরিয়াতান মানে হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক একটা বন্টন, ঠিক আছে, বন্টন মানে ভাগ বন্টন। মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে আপনার সমস্যার যে সমাধানটা এটার সিদ্ধান্ত দিয়েছিলেন, এই জন্য তার আপনার মাসালা অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে ওমরিয়াতান। তাহলে ওমরিয়াতান জিনিসটা কি, ওমরিয়াতান হচ্ছে যখন একজন মহিলা, হ্যাঁ,
মারা যাবেন এবং তার উত্তরাধিকার হিসেবে স্বামী, মা, বাবা এবং এক বা একাধিক কন্যা সন্তান রেখে যাবেন, তখন সেই ক্ষেত্রে প্রত্যেককেই তার উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার যোগ্যতা রাখে। এখন সেই সম্পত্তির বন্টনটা কিভাবে করা হবে সেইটাই হচ্ছে এই উমরিয়াতানে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছেন? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাইছি আমি যে একজন মহিলা মানুষ মারা গেছে, কিন্তু মারা যাওয়ার সময় তার হাজবেন্ড, তার মা, তার বাবা এবং একটা কন্যা সন্তান রেখে গেছেন তিনি। তাহলে এই মহিলার প্রথম এই সম্পত্তিতে অধিকার হবে হচ্ছে তার স্বামী। ঠিক আছে? একজন স্ত্রী যখন মারা যাবে তখন স্ত্রীর সেই সম্পত্তির উপর ফার্স্ট অধিকার বা প্রায়োরিটি থাকবে তার স্বামীর। এর পরবর্তীতে তার সন্তান সন্ততি থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বামীকে বলা হয়েছে 4 ভাগের 1 ভাগ, আর যেহেতু একটা কন্যা সন্তান তাই এখানে 2 ভাগের 1 ভাগ করা হয়েছে, এবং 6 ভাগের 1 ভাগ বলা হয়েছে মাকে। তাহলে এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে 11/12, অর্থাৎ 12 ভাগের 11 অংশ। তার মানে এখানে আমাকে মোট সম্পত্তিটা 1 ধরে নিলাম আমি। ঠিক আছে? তাহলে মোট সম্পত্তি 1 যদি ধরে নেই তাহলে 12/1 মানে 11/12, অর্থাৎ 12 ভাগের 11 অংশ আমি 3 জনকে দান করে দিলাম। ঠিক আছে? তাহলে 3 জনকে যখন আমি 12 ভাগের 11 অংশ দান করে দিলাম, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি হলো? সেই ক্ষেত্রে 1 ভাগ কিন্তু রয়ে গেল, বেঁচে গেল, তাই না? তাহলে এইটাকে আমি কিভাবে নির্ধারণ করব যে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে দেখেন আমি কিন্তু প্রথমে বাবার অংশটা বলি নাই। তার মানে বাবা এখানে আসাবা। আসাবা বলা হয় হচ্ছে যদি এরা হচ্ছে 3 জন হচ্ছে ফরজ, মানে এদেরকে দিতেই হবে। হাজবেন্ড, সন্তান এবং তার মা দিতেই হবে। দেওয়ার পর যদি কোনো অংশ বেঁচে যায় তাহলে সেই ক্ষেত্রে আসাবা হিসেবে তার বাবা পাবে এই সম্পত্তিটা। অর্থাৎ বাবা এখানে কম্পালসারি না, মেয়ের সম্পত্তি ভোগ করতে বাবা কম্পালসারি না। বুঝতে পারছেন বিষয়টা? এইটা বলা হয়েছে, এই জন্য ওনাকে আসাবা বলা হয়েছে, অর্থাৎ তিনি ফরজ হিসেবে সম্পত্তি পান না। এবার বুঝছেন? স্যার একটু জানতে চাইছিলাম একটা বিষয় এখানে স্যার। বলেন বলেন, কি জানবেন বলেন। স্যার আমরা নর্মালি যেটা দেখছি স্যার, পিতা তখনই আসাবা হন যখন কোনো সন্তান না থাকে, আমি যদি ভুল না করে থাকি স্যার, কিন্তু এখানে তো একজন কন্যা সন্তান আছেন, তাহলে পিতা কেন আসাবা হবে? এখানে কন্যা সন্তান থাকলেও শুনেন, যদি এখানে পুত্র সন্তান থাকতো তাহলে সেই জিনিসটা খাটতো যে পিতা পাবে না, কিন্তু এখানে যেহেতু কন্যা সন্তান পাবে আছে, এবং আমাদের ইসলামী শরিয়া মোতাবেক কি বলা হয়েছে, মেয়েরা কত অংশ পায় বলেন? স্যার মেয়েরা তো স্যার যে ছেলের ছেলেদের দ্বিগুণ, থেকে অর্ধেক পায়, তাই না? ছেলের অর্ধেক পায়। জি ম্যাম। অর্ধেক পায়। তাহলে এখানে যেহেতু এই মহিলার কোনো পুত্র সন্তান নাই, তাহলে এই মেয়েটা তো আপনার শরিয়া মোতাবেক অর্ধেক পাচ্ছেই, তাই না? 2 ভাগের 1 ভাগ পাচ্ছে। তাহলে এই জি মহিলার যেহেতু এক অংশ বেঁচে যাচ্ছে, তাহলে এই অংশটা সে কি করবে? ইসলামী শরিয়া মোতাবেক আপনাকে বন্টন করতে হবে তো রে ভাই, এটা তো বুঝতে হবে। এখন না ধরেন স্যার, এই মহিলার কেউ নাই, কেউ নাই, মাও নাই, বাবাও নাই, শুধু স্বামী আছে, তার সন্তান আছে। সেক্ষেত্রে তো আর কোনো জায়গায় বন্টন যাচ্ছে না। সেই ক্ষেত্রে তো এই সম্পত্তিটা তার স্বামী এবং তার কন্যা সন্তানের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু তার এই মানে এরা আছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পিতা আসাবা হিসেবে পাবেন যদি অবশিষ্ট থাকে। এখন যদি ধরেন এখানে 12/12 হয়ে যাইতো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো পিতা পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তার মানে এখানে ফরজ হচ্ছে মা, স্বামী আর কন্যা। বুঝতে পারছেন? আর পিতা হচ্ছে ফরজ না। পিতা তখনই পাবে আসাবা হিসেবে যখন নাকি তার মানে টোটাল সম্পত্তি ভাগাভাগি করার পর কিছু অংশ বেঁচে যাবে, অর্থাৎ অবশিষ্ট অংশ, তখন পাবে। এবার বুঝছেন? জি স্যার, কিন্তু ক্ষমা চেয়ে নেই স্যার, ক্ষমা চেয়ে আর একটা কথা বলি স্যার। স্যার মৌলিক উত্তরাধিকারীর তালিকা তো দেখছি আবার স্যার পিতা আছেন, যে কারণে আমি আরো কনফিউজ থাকি স্যার। আচ্ছা আচ্ছা, মৌলিক উত্তরাধিকার তালিকায় পিতা আছেন মানে বুঝলাম না তো। স্যার মৌলিক উত্তরাধিকারী কারা, এইখানেও দেখা গেছে স্যার পিতাও একজন মৌলিক উত্তরাধিকারী, অর্থাৎ যাকে না বঞ্চিত করা যাবে না। না, বঞ্চিত করা যাবে না সেটা বলে নাই। এখানে বলছে যে মহিলার সম্পত্তি থেকে আপনার এই 3 জনকে ফরজ যে ব্যক্তি তাদেরকে দেওয়ার পর যদি বেঁচে যায় তাহলে এই লোকটা পাবে, অর্থাৎ বাবা পাবে। বুঝছেন? এখানে তো কোথাও কোনো জায়গায় তো এখানে আপনার ওনাকে তো একদম ফরজ করা হয় নাই। বুঝতে পারছেন? মৌলিক জি হিসেবে রাখা ঠিক আছে হয়েছে, স্যার। যদি জি এই স্যার, কয়জন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে বন্টন হবে স্যার জি এটা ঠিক বলা আছে হয়েছে। স্যার। জি ঠিক স্যার। আছে।
এটা হচ্ছে উমরিয়াতান, এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আপনার যে মাসালাটা। আচ্ছা, এখানেও কথা আছে, আপনি যেটা বারবার বলতেছেন এখানেও কথা আছে। এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাসালা। এছাড়া আরো আছে, আমাদের খলিফা রাদিয়াল্লাহু আনহু আরো অনেকেই আছে। ওই সব জায়গায় যাওয়ার পরে দেখবেন যে এটার আবার মতবিরোধ করছে, ঠিক আছে? এবং আস্তে 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 এই জিনিসটা আপনার কি আরো সংকুচিত, আরো শর্ট করে নিয়ে আসা হয়েছে বন্টনের বিষয়টা। তো আপনি একটা নীতি পড়ে তো আপনি সবগুলোর সাথে মিলাইতে পারবেন না, এই জন্য পারবেন না, রাইট আলাদা স্যার। আলাদা নীতি রাখা হয়েছে, বুঝতে স্যার পারছেন? স্যার ঠিক আছে, জি স্যার, এটা স্যার হচ্ছে থ্যাংক ইউ স্যার। আপনি, হ্যাঁ এটা আপনি একটা নীতি পড়ছেন, আপনি যেটা বলছেন আমি ধরতে পারছি বিষয়টা, কিন্তু সেটা তো স্যার এই নীতির মধ্যে পড়তেছে না। হ্যাঁ, স্যার 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 আচ্ছা ঠিক আছে, স্যার থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম। আচ্ছা ম্যাডাম, এই যে ইগুলা আছে যে কার কত অংশীদার অংশ পাবে, তো এরকম হ্যাঁ অংশীদারে কি কোনো চার্ট আছে? আমাদের কাছে হ্যাঁ একটা চার্ট দিছে, হ্যাঁ অবশ্যই চার্ট আছে। ওই চার্টে ম্যাডাম পুরোপুরি ক্লিয়ার নাই, পুরা মানে দেয়া আমাদের যে আছে, চার্টগুলো আছে। ক্লিয়ার দেয়া আছে। আচ্ছা, আপনার এটা এই বিষয় নিয়ে আপনি আপনাদের যে অ্যাডমিন রায়হান ভাই ওনাকে নক করবেন, চার্ট দিয়ে দিবে। অবশ্যই চার্ট আছে, এটা বাবা চার্ট দিয়ে দিছে তো। দিয়ে দেওয়া হয়েছে। আপনি মনে হয় আজকে নতুন কিনা আমি জানি না, চার্ট তো দিয়ে হয়েছে, শুরুতেই চার্ট দেওয়া হয়েছে এই ক্লাসের শুরুতেই। ম্যাডাম কিন্তু চার্টের মধ্যে কয়েকটা অংশ নাই, যেমন আপনার এই পুত্র কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, আপন ভাই ওইখানে দেওয়া আছে বই পাত্রীয় ভাই কত পাবে, সৎ ভাই, না ওটা কিন্তু দেয়া আপন ভাই কত অংশ পায় ওই রকমটা নাই ম্যাডাম ওটাতে। না 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 দেয়া আছে, তাহলে হয়তো আপনি বুঝেন নাই, অবশ্যই দেয়া আছে, আপনি বুঝতে পারেন না বিষয়গুলো। আচ্ছা, ওটা এখন ওই বিষয় নিয়ে আমি আলাপ করতে গেলে তাহলে আপনার ক্লাস আর শেষ হবে না। এটা আসলে শুরুর দিকে বুঝানো হয়, বুঝাইতে হয়। হ্যাঁ, এবং আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের মুসলিম আইনের ক্লাস এবছর না নিলে গত বছর আমি নিয়েছি, সেই জায়গায় আমি অবশ্যই চার্টটা আপনাদেরকে পড়াইছি, আমার এতটুকু মনে আছে। এবছর আপনাদের মুসলিম আইন কি নিয়েছে আমি জানি না, বাট গত বছর আমি আপনাদের মুসলিম আইনের ক্লাস নিয়েছি, তো সেখানে আমি শুরুতেই চার্ট পড়াইছি, আমার মনে আছে। হয়তোবা আপনি বুঝতে পারেননি, আপনার চার্টের মধ্যে হয়তোবা লেখা ছিল ঠিকই, আপনি হয়তোবা সেটা বুঝতে পারেন। স্যার চার্ট পড়ানো হয়েছে এবং সম্মানিত রায়হান ভাই মহোদয় আমাদেরকে চার্ট দিয়েছেন। ওই তো আপনি আপনি নতুন, আমি তো এইটাই বলতেছি, আমি এই বছর আপনাদের মুসলিম আইনটা ক্লাস নিইনি, কিন্তু গত বছর যখন আমি নিয়েছিলাম শুরুতেই চার্ট দেওয়া হয়েছে। তো আপনি কিন্তু ম্যাডাম চার্টটা আমি দেখেছি, চার্টটার মধ্যে আপন ভাইয়ের কোনো ক্লজ নাই। আছে আছে ভাই, আপনি খেয়াল করেন না, এখানে কিছু টার্ম আছে যে টার্ম গুলো বোঝা যায় না, সাধারণ মানুষ বুঝতে পারে না, আপনি হয়তোবা এটা বুঝতে পারেন। এই বিষয় নিয়ে আপনারা পরবর্তীতে আলাপ করে নিন, যারা যারা বুঝতেছে জিনিসটা ওনাকে একটু হেল্প করবেন প্লিজ। এখন আমি ওটা নিয়ে বলতে গেলে আজকে আর শেষ হবে না, আপনাদের পরীক্ষা হচ্ছে শুক্রবারে, তো আমি তো জাস্ট রিভিউ করতেছি এখানে। ওকে, মৌলিক উত্তরাধিকারী কারা? আচ্ছা, কে যেন আমাকে প্রশ্ন করছিল, মৌলিক উত্তরাধিকারী হিসেবে তো পিতাকে ধরা হয় না বা ধরা হয়, এই জিনিসটা দেখেন আসেন। মৌলিক উত্তরাধিকারী হচ্ছে যারা ফরজ, মানে যাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক সম্পত্তি দিতেই হবে। দেখেন, মৌলিক উত্তরাধিকারী বা ফরজদারি হলো তারা যারা নাকি ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পাওয়ার অধিকারী হন। কুরআন এবং হাদিসের নির্ধারিত ভাগ অনুসারে এই শ্রেণীর উত্তরাধিকারী সর্বপ্রথম সম্পত্তি থেকে অংশগ্রহণ করবেন। তাহলে মৌলিক উত্তরাধিকারী কারা? 12 জনকে মৌলিক উত্তরাধিকারী করা হয়েছে। এটা মনে রাখতে হবে, এটা একদম অঙ্কের মতো আপনাদেরকে মনে রাখতে হবে, এটা সূত্র মনে থাকবে। মৌলিক উত্তরাধিকারী কয়জন ইসলামী শরিয়া মোতাবেক? 12 জন। 12 জন। 12 জন, ঠিক আছে। এদের মধ্যে 4 জন হচ্ছেন পুরুষ, 8 জন হচ্ছেন নারী, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 12 জন হচ্ছে মৌলিক উত্তরাধিকারী, এদের মধ্যে 4 জন হবেন পুরুষ আর 8 জন হবেন হচ্ছেন নারী। তারা হলেন যে দেখেন, পিতা, দাদা, দাদার পিতা, এভাবে ঊর্ধ্বক্রমে, মানে যে দাদা, দাদার কি কি বলে এটা, কি পিতামহ, কি কি যেন নাম আছে না, পরদাদা, কি কি যেন, এটাই এই যে বিষয়। মনে করেন দাদা বেঁচে আছে, আবার দাদার দাদাও বেঁচে আছে, মানে সরি দাদার বাবাও বেঁচে আছে, আবার তারও মানে বাপ বেঁচে আছে, মানে এরকম একটা বিষয় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে বৈপুত্রীয় ভাই। আচ্ছা, বৈপুত্রীয় ভাই মানে এটা কি বলেন দেখি, কেউ বলতে পারবেন? স্যার পিতা 2 মা 1। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ সৎ ভাই যেটাকে বলা হয়, বুঝছেন? আচ্ছা দেখেন, স্বামী, মা, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, ঠিক আছে, আপন বোন, তারপর হচ্ছে বৈমাত্রিক বোন, অর্থাৎ হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার বলেন সৎ বোন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি মানে দুইবার আসলো নাকি?
আপন ভাইয়ের কথা তো আসলে লেখেন না এখানে। হ্যাঁ, একটা বৈপিত্রীয় ভাই আরেকটা বৈমাত্রিক ম্যাম বোন। আপন ভাই তো অ্যাকচুয়ালি এটা ঠিক মৌলিক আছে। অধিকারী না। বৈপাত্রীয় আচ্ছা, বৈপাত্রিক বোন, দাদা বা নানি ঊর্ধ্বক্রমে, মানে আস্তে আস্তে আর উপরের দিকে যাবে, বুঝতে পারছেন? অর্থাৎ দাদির মা যদি বেঁচে থাকে, নানির মা যদি বেঁচে থাকে, এরকম উপরের দিকে যাবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 12 জন ব্যক্তি যাদেরকে মৌলিক উত্তরাধিকার বলা হয়েছে, এবং তাদের মধ্যে 4 জন হচ্ছেন পুরুষ, 8 জন হচ্ছেন মহিলা। শেষ। তাহলে নিচে বিভিন্ন অবস্থায় মৌলিক উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ গুছিয়ে ব্যাখ্যা করা। তাহলে দেখেন পিতার 3টি অবস্থা। আচ্ছা, এই জায়গায় বুঝবেন কেন ওই জায়গায় পিতাকে আপনার আসাবা বলা হয়েছে। দেখেন, মৃত ব্যক্তি কেবল কন্যা বা পুত্রের কন্যা যদি জীবিত থাকে, তাহলে পিতা 6/1 অংশ এবং অবশিষ্ট সম্পদের ওয়ারিশ হবেন। মানে এই জায়গায় তিনি 6/1 ভাগ পাবেন, এবং আপনার বন্টন করার পরও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি আরো অবশিষ্ট অংশ পাবেন। ধরেন 6/1 ভাগ তাকে দেওয়া হয়েছে, আরো হয়তোবা আপনার 1 ভাগ বেঁচে গেছে, তাহলে এই 1 ভাগটাকে ডিস্ট্রিবিউশন করে, সেটা হতে পারে 1/12 বা যেটাই হোক না কেন, পাবে। টোটাল সম্পত্তি সে পাবে, মানে 6/1 ভাগ তো সে পাবেই, পাশাপাশি সবাইকে ডিস্ট্রিবিউশন করার পরে যদি কোনো অবশিষ্ট অংশ থেকে থাকে, তাহলে অবশিষ্ট অংশ থেকেও সে পাবে। এটা। এরপরে হচ্ছে পুত্র কন্যা বা পুত্রের পুত্র কন্যা যদি জীবিত থাকেন, অর্থাৎ পুত্র কন্যা মানে কি, অর্থাৎ ছেলে মেয়ে, বা ছেলের যদি ছেলে মেয়ে কেউ জীবিত থাকে, তাহলে সেই ক্ষেত্রেও সে 6/1 অংশ পাবে, এটা ফরজ। এরপরে হচ্ছে পুত্র কন্যা বা উত্তরসূরি কেউ যদি না থাকেন, অর্থাৎ ছেলে মেয়ে উত্তরাধিকারী কেউ যদি না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সে অবশ্যই অবশিষ্ট অংশ পেয়ে যাবে। এটা কি আর বলার কিছু আছে? বলেন বলেন। জি না ম্যাম। এটা জি বুঝতে স্যার, হবে, ঠিক এগুলো না আছে। বুঝলে অঙ্ক করতে পারবেন না। দেখেন কি বললো তাহলে, মৃত ব্যক্তির কেবল কন্যা বা পুত্র, বুঝছেন? মৃত ব্যক্তির কেবল কন্যা বা পুত্র, ধরেন একজন পুরুষ মারা গেছেন, ওনার শুধুমাত্র কন্যা অথবা পুত্র জীবিত থাকে, সরি, কন্যা অথবা পুত্রের কন্যা, মানে তার মেয়ে অথবা তার ছেলের মেয়ে জীবিত অবস্থায় আছে, তাহলে সেই ক্ষেত্রে তার যে পিতা কি পাবে? 6/1 অংশ পাবে, এবং এদেরকে ডিস্ট্রিবিউশন করার পর, অর্থাৎ মেয়ে এবং ছেলের মেয়েকে ডিস্ট্রিবিউশন করার পর যদি আর, আচ্ছা আবার একটু বুঝাই। দেখেন সম্পত্তি হচ্ছে 1, এটা ধরেন টোটাল সম্পত্তি। এখন ধরেন রহিম নামক ব্যক্তি মারা গেছে, মারা যাবার সময় সে তার ঘরে একটা কন্যা সন্তান, তারপরে হচ্ছে আপনার একটা ছেলে, মানে ছেলে বলতে ছেলের নাই, ছেলের ঘরে একটা কন্যা সন্তান, ঠিক আছে, এবং হচ্ছে তারপরে হচ্ছে তার বাবা, হ্যাঁ, তার যে বাবা, সেই বাবাকে রেখে মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে সম্পত্তিটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে টোটাল সম্পত্তি থেকে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার যে টোটাল সম্পত্তি, কন্যা তাহলে 2/1 ভাগ, যেটা আমরা ধরি, এটা পাবে। পুত্রের কন্যা, এটা আমার ডিস্ট্রিবিউশনটা এখন মনে নাই, দেখতে হবে, মনে হয় 2/4 বা এরকম কিছু একটা, খেয়াল নেই। আচ্ছা, আর বাবা হচ্ছে আপনার 6/1 ভাগ পাবে, ঠিক আছে, এটা একদম মানে বলেই দিছে 6/1 ভাগ পাবে। এখন টোটাল সম্পত্তিটাকে যোগ করার পর, যেভাবে যোগ দেখাই দিলাম, হ্যাঁ, আপনারা সবসময় অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখবেন, মানে আগে দেখবেন যেখানে কার কার কথা বলছে, কন্যা পুত্র বা কার কথা বলছে। তো এদেরকে যখন আপনি সম্পত্তিটা ডিস্ট্রিবিউশন করে দিলেন সূত্র অনুযায়ী, দেওয়ার পর তারপর আপনি পুরোটা যোগ করবেন, যোগ করার পর যে যোগফলটা পাবেন, সেই যোগফলের সাথে অবশিষ্ট অংশটা বিয়োগ করবেন। মনে রাখবেন টোটাল সম্পত্তি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনি 1 ধরে নেবেন, ঠিক আছে? এটা আপনি মানে ধরেন আর না ধরেন, উর্ধ্ব অবস্থায় থাকুক, এটা কিন্তু একই থাকবে। তাহলে ওই টোটাল যে সম্পত্তি 1, সেই 1 থেকে আপনি কি করবেন? বিয়োগ করবেন, বুঝতে পারছেন? বিয়োগ করার পরে যে অংশটুকু থাকবে সেটাই হবে আপনার অবশিষ্ট অংশ। তাহলে ওই অবশিষ্ট অংশটাও বাবা পাবে। ধরেন আমার বিয়োগ করার পরে এখানে হয়তো বা 12/1 ভাগ বা যেটাই হোক না কেন আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই অংশটাও আপনার বাবা পেয়ে যাচ্ছে। তার মানে বাবা এখানে 6/1 ভাগ কম্পালসারি তো পাবেই, তার পাশাপাশি অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাও পাবে। এবার বুঝছেন? জি ম্যাম। এটা হচ্ছে তাহলে কোন ক্ষেত্রে?
যদি মৃত ব্যক্তির একজন কন্যা অথবা ছেলের কন্যা সন্তান জীবিত থাকে তাহলে সেই ক্ষেত্রে বাবা 6/1 পাবে, তার সাথে অবশিষ্ট যে অংশটুকু আছে সম্পদে সেটাও পেয়ে যাবে। বুঝছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ভেরি গুড। এরপর দেখেন, যদি পুত্র কন্যা বা পুত্রের পুত্র কন্যা জীবিত থাকে তাহলে সেই ক্ষেত্রে 6/1 অংশ পাবেন। আচ্ছা, এখানে ধরেন এই মৃত ব্যক্তির ছেলেও বেঁচে আছে, মেয়েও বেঁচে আছে, আবার ছেলের কি কি ছেলে মেয়েও বেঁচে আছে, দুইজনই বেঁচে আছে। তাহলে দেখেন বেঁচে আছে, মানে বাবা মারা গেছে, বাবা তার ঘরে একটা ছেলে একটা মেয়ে রেখে গেছে, সেই ছেলের বিয়ে হয়েছে, সেই ছেলের ঘরে আবার একটা ছেলে একটা মেয়ে আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিভাবে সম্পত্তি ডিস্ট্রিবিউশন হবে? সেই ক্ষেত্রে আপনার বাবা কম্পালসারি 6/1 পাবেনই, আর বাকি এটা ডিস্ট্রিবিউশন যেভাবে করা আছে সেভাবে করে দেওয়া হবে, শেষ। এক্ষেত্রে কোনো অবশিষ্ট অংশ সে পাবে না। আর যদি মনে করেন যে যে মারা গেল তার কোনো ছেলে মেয়ে বা কোনো উত্তরসূরি না, তো বিয়েই হয়নি তার, তাহলে সেই ক্ষেত্রে তার যে সম্পত্তি থাকবে সেটা তার বাবার কাছে চলে যাবে, অবশিষ্ট অংশটুকু। আচ্ছা, এখন কথা হচ্ছে অবশিষ্ট অংশ কেমনে আসলো? তার যে মা জীবিত অবস্থায় আছে, যদি মা জীবিত অবস্থায় থাকে তাহলে মা পাবে 6/1, আর বাকিটা ইয়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে অবশিষ্ট অংশ। আবার যদি মা বেঁচে থাকে এবং তার স্ত্রী যদি বেঁচে থাকে, ঠিক আছে, স্ত্রী সবসময় 4/1 পাবে, তাহলে মা 6/1, স্ত্রী 4/1, আর বাকি যে অবশিষ্ট অংশটুকু সেটা সম্পূর্ণটাই বাবার কাছে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি কি 3টে অবস্থা বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার আসি মায়ের 3টে অবস্থা। মায়ের 3টে অবস্থা কি? যদি মৃত ব্যক্তির পুত্র কন্যা পুত্র বা ভাই বোন কেউ না থাকে, তবে মা একজনই থাকে, তখন সেক্ষেত্রে মা 3/1 অংশ পাবে। ঠিক আছে? আর যদি মৃত ব্যক্তির একাধিক ভাই বা বোন থাকে এবং পুত্র কন্যা থাকে তাহলে 6/1। মানে ধরেন যে মারা গেছে তার কেউ নাই, একমাত্র মা ছাড়া তার কেউ নেই, তাহলে মা 3/1 অংশ পাবে। আর যদি মনে করেন যে একাধিক পুত্র কন্যা থেকে থাকে বা ভাই বোন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 6/1 অংশ পাবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে কোনো অবস্থায় পিতার চেয়ে মাতার অংশ বেশি হয়ে গেলে পিতা মাতা ছাড়া অন্য ওয়ারিশদের নির্ধারিত অংশ দিয়ে অবশিষ্ট থেকে মাকে 3/1 দিতে হবে। যদি পিতা না থাকে কিন্তু দাদা থাকেন তাহলে মাতার সম্পদের 1/3 পাবেন। আচ্ছা, এটা কি বলছে? কোনো অবস্থায় যদি বাবার থেকে মায়ের অংশ বেশি থাকে তাহলে বাবা মা ছাড়া অন্যান্য যে ওয়ারিশ থাকবেন তাদেরকে নির্ধারিত অংশটা তো দিতে হবেই আপনাকে। নির্ধারিত অংশটুকু দিয়ে অবশিষ্ট যে অংশটুকু সেই অবশিষ্ট অংশটুকু মাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ 1/3। আর যদি বাবাও বেঁচে না থাকেন কিন্তু দাদা বেঁচে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 1/3, মানে সোজা কথা মা সব ক্ষেত্রেই 1/3 সম্পত্তি পাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ম্যাম। জি স্যার। এবার বলি স্বামীর কয়টি অবস্থা? স্বামীর হচ্ছে 2টি অবস্থা। স্ত্রী কোনো সন্তান যদি না থাকে, অর্থাৎ মানে স্বামী মারা যাবার পরে স্ত্রী মারা যাবার পরে তার যদি কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই স্বামী ওই স্ত্রীর 2/1 অংশ অর্থাৎ অর্ধেক অংশই পেয়ে যাবে। আর যদি স্ত্রীর কোনো সন্তান থেকে থাকে তাহলে 4/1 পাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। একইভাবে স্ত্রীর কথা যদি আমরা আসি, স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে 4/1, আর স্বামীর যদি কোনো সন্তান সন্ততি থাকে সেটা একাধিক স্ত্রী হোক বা একজন স্ত্রী হোক না কেন, আপনার 8/1 অংশ পাবে। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। জি স্যার। আচ্ছা আচ্ছা, আশা করি এগুলো নিয়ে সমস্যা নেই। আর তালাকের পর ইদ্যতের মধ্যে যদি স্বামী মারা যায় তবে স্ত্রী উত্তরাধিকার পাবেন। ইদ্যতের পর যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে সে পাবে না। আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করি, বর্তমানে এটা খুব হয়, তালাক হয়ে গেছে, এখন মেয়ে মানে হাজবেন্ড হয়তো বা মারা গেছে, মারা যাবার পর তালাক কিন্তু হয়ে গেছে, বুঝেন বিষয়টা, তালাক হয়ে যাবার পরও স্বামী মারা গেছে, সে আসে স্বামীর ভাগ নিতে। এটা কি হবে? এটা নিয়ে অনেক ঝগড়া বিবাদ হয়ে যায়। হ্যাঁ, তোমার তো তালাক হয়ে গেছে, তুমি তো এখন ওয়াইফ না, তাহলে সেক্ষেত্রে কি কারণে আসছো সম্পত্তি নিতে, এই সেই। এই জায়গায় ইসলামী শরিয়া মোতাবেক একটা বিষয় আছে। দেখেন, আমরা জানি আমাদের মুসলিম রীতি রেওয়াজ অনুযায়ী তালাক হওয়ার পরে 3 মাস মেয়েকে ইদ্যত পিরিয়ড পালন করতে হয়।
এখন এই ইদ্যত পিরিয়ড পালন করা অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ওই মহিলা অবশ্যই তার স্বামীর কাছ থেকে কি উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাবে। আর যদি ইদ্যত পিরিয়ড পার হয়ে যাবার পর স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে কখনোই তিনি সম্পত্তি একসেপ্ট করতে, অর্থাৎ সম্পত্তি আপনার কি বলবো এটাকে, মানে দাবি করতে পারবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরেন আমার তালাক হয়ে গেছে কিন্তু আমার ঘরে হয়তো বা 2টা সন্তান আছে। হ্যাঁ, এখন যদি আমার স্বামী মারা যায় তাহলে এবং আমাদের ইদ্যত পিরিয়ড পার হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমার সন্তানরা যেহেতু জীবিত আছে আমার সন্তানরা কিন্তু তার বাবা মার হক চাবে। আমার সন্তানদের হকের জন্য আমি অবশ্যই কি আমার স্বামীর যে মানে তালাকপ্রাপ্ত যে স্বামী আমার সেই স্বামীর সম্পত্তি আমি দাবি করতে পারবো, কিন্তু আমার নিজের জন্য কিন্তু পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তাহলে আমি কি বললাম, একজন তালাকপ্রাপ্ত মহিলা যদি ইদ্যত পিরিয়ড পালন করার আগে তার স্বামী মারা যায় তাহলে সেই ক্ষেত্রে সে গিয়া তার ওই তালাকপ্রাপ্ত স্বামীর সম্পত্তি ভাগ নিতে পারবে। আর যদি ইদ্যত পিরিয়ডের পর মারা যায় তাহলে সেক্ষেত্রে সে পাবে না। আর এর পরবর্তীতে যদি সন্ততি থাকে তাহলে সে ইদ্যত পিরিয়ডের পরেও যদি হয় সে সম্পত্তি দাবি করতে পারবে, কিন্তু সেটা তার নিজের না, সেটা হবে তার কি আপনার সন্তানদের জন্য। কন্যার 3টে অবস্থা, যদি একজন কন্যা থাকে তাহলে অর্ধেক অংশ পাবে, একাধিক থাকলে এই যে 2/3, এটা আমি ভুলে গেছিলাম তখন। দেখেন, যদি একজন কন্যা থাকে, এটা মুখস্থ রাখতে হবে, একজন কন্যা থাকলে 2/1 অংশ পাবে। একাধিক কন্যা, ধরেন দুইজন কন্যা আছে তাহলে 3/2 অংশ পাবে। যদি একজন পুত্র এবং কন্যা উভয়ই থাকে তাহলে সেক্ষেত্রে 2:1 পাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি কি বুঝলাম, ধরেন আচ্ছা একটা জিনিস বলি, ধরেন একজন মৃত ব্যক্তির একজন ছেলে আর 2জন কন্যা আছে, তাহলে এই ক্ষেত্রে সম্পত্তিটা কিভাবে বন্টন হবে বলেন দেখি? ছেলে অর্ধেক পাবে, মেয়ে দুটো বাকি অর্ধেক পাবে। 2/3 পাবে, ছেলে পাবে এই যে, ঠিক আছে, এই, আর মেয়ে পাবে কিভাবে, এই যে 2/3। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ জি ম্যাম। আর যদি না ম্যাডাম, ক্লিয়ার না। কেন ক্লিয়ার না? ম্যাডাম, 2:1 বুঝছি যে একটা ছেলে একটা মেয়ে ডবল পাবে, কিন্তু 2 বোন আছে 1 ভাই আছে, এটা তো বুঝতে পারলাম না। এখন ধরেন আপনি একাই আপনার বাবার একমাত্র ছেলে এবং আপনার আরো 2টা বোন আছে, ঠিক আছে, তাহলে আপনি এখানে কি পাবেন? অবশ্যই আপনার বাবার সম্পত্তির অর্ধেক পেয়ে যাবেন, পাবেন না? আচ্ছা, পাবো। তাহলে এখানে 2 বোন যে আছে, 2 বোনকে কিভাবে দিবেন? এখানে তো 2 বোনকে আর মানে 2/1 দেওয়া যায় না, তাহলে এক্ষেত্রে 2 বোন পাবে হচ্ছে 2:3 করে, 3/2 এবার বুঝছেন? ওকে। আমার মনে হয় ম্যাম একটু এখানে আমাদের একটু ঝামেলা হচ্ছে, যদি শুধু কন্যা থাকে একের অধিক সেক্ষেত্রে 2/3 পাবে, আর যদি ছেলে থাকে সেক্ষেত্রে তো আমার 1:2 অনুযায়ী হ্যাঁ বন্টন হবে। হ্যাঁ, এটাই তো বললাম, আমি তো এটাই বললাম, যদি কন্যা সন্তান একের অধিক থাকে তাহলে 2/3, হ্যাঁ, কন্যা সন্তান একের অধিক তাহলে তারা 2/3 করে পাবে। আর যদি মনে করেন যে একজন কন্যা এবং একজন থাকে তাহলে তো সেক্ষেত্রে এই যে আমাদের যে নিয়ম 2:1 এভাবেই তো পাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এটাই বলা হয়েছে। আচ্ছা, পুত্রের 6টি অবস্থা দেখেন, তাহলে এখানে মেয়েদের আমরা কয়টা দেখলাম? 3টে অবস্থা, আর এখানে পুত্রের হচ্ছে 6টি অবস্থা। কেবল যদি একজন পুত্র থাকে, নিজে কন্যা না থাকে, মানে কেউ নাই, সে একাই বাপের একমাত্র ছেলে, আর কোনো সন্তান সন্ততি নেই, একাই 100, সেক্ষেত্রে সে টোটাল সম্পত্তিটাই পাবে, কিন্তু হাফ হিসেবেই ধরা হবে আর কি, 2/1। বুঝতে পারছেন? সাধারণ অর্থে মানে ইসলামী শরীয়তের মধ্যে 2/1, কিন্তু মনে করেন একজন মৃত ব্যক্তি যে আছে তার কেউ নাই, একটা ছেলে ছাড়া তার আর কেউ নাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আর কিসের ভাগ বন্টন? কিন্তু সবই তো সে পাচ্ছে, তাই না? বলেন, সবই সে পাচ্ছে না? জি স্যার। সবই সে পাচ্ছে, কিন্তু তারপরও ইসলামী শরিয়া মোতাবেক এখানে বলে রাখছে যে 2/1 পাবে। আচ্ছা, এখানে এটা বলার পিছনে কারণ আছে, তার যদি স্ত্রী বেঁচে থাকে তাহলে সেই স্ত্রীকে তো তাকে সম্পত্তি দিয়ে দিতে হবে, তাই না?
স্ত্রী পাবে না 4/1 জি বলেন? ম্যাম হ্যাঁ, পাবে। এটাই বলা হয়েছে। স্ত্রী পাবে 4/1 আর হচ্ছে সরি 4/1 মনে হয় 8/1 মনে হয়, তাই না? এই যে হ্যাঁ, স্ত্রী পাবে হচ্ছে আপনার কি 8/1 আর বাকি 2/1 আপনার কি পাচ্ছে, পুত্র সন্তান পাচ্ছে। আচ্ছা, আর যদি একাধিক পুত্র থাকে, পুত্রের কন্যা থাকে, সরি কেবল একজন পুত্র, ও এটা তো কন্যা দেখছিলাম না, একজন পুত্রের কন্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা। আর হচ্ছে আপনার একাধিক পুত্রের কন্যা যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে 2/3 করে ওই সেম ভাবে। আর যদি নিজ কন্যা থাকে, পুত্রের কন্যা অংশ পাবে না, বঞ্চিত পাবে, অর্থাৎ সে বঞ্চিত হবে। অর্থাৎ যদি তার নিজের কন্যা সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে পুত্রের কন্যা আর পাচ্ছে না, বঞ্চিত। যদি শুধু কন্যা সন্তান থাকে এবং পুত্রের কন্যাও থাকে তাহলে পুত্রের কন্যার অবশিষ্ট অংশ যেটা সেটা 2:1 অনুপাতে পাবে। যদি পুত্র জীবিত থাকেন তাহলে পুত্র কন্যা বঞ্চিত পাবে। অর্থাৎ যে ক্ষেত্রে বাবা জীবিত অবস্থায় আছে সেক্ষেত্রে তার সন্তান অর্থাৎ কন্যা সন্তান বঞ্চিত হবে। হ্যাঁ, তার বাবার সম্পত্তি পাওয়ার পরে সেই সম্পত্তি তার কন্যাকে আবার দিতে পারবে, কিন্তু দাদার সম্পত্তি আর নাতিন পাচ্ছে না ওইভাবে, যদি তার জীবিত অবস্থায় থাকে, এই আর কি। যদি পুত্র কন্যা কেউই না থাকে তাহলে পুত্রের কন্যার অবশিষ্ট প্রাপক হতে পারে। আচ্ছা, বৈপত্রিক ভাইয়ের 3টে অবস্থা। একজন বৈপত্রিক ভাই থাকলে 6/, আচ্ছা এগুলাকে আমাকে পড়াইতে হবে, এগুলো আপনারা পারবেন না, মুখস্থ করতে পারবেন না। আর কি অঙ্ক নাই নাকি, এই কয়টাই অঙ্ক? কারণ এখানে আরো আছে, আউল নীতি আছে। বলেন আমাকে ওটা পারবেন কিনা? 10 স্যার নাম্বার থেকে পারবো অঙ্ক নেই। পারবো ওটা তো স্যার, মুখস্থের বিষয়। এখানে তো কিন্তু স্যার আরেকটা কি বলেন, স্যার আবার একটু বিরক্ত করি স্যার। বলেন, অঙ্কটাই তো ধরলাম না আমি। আচ্ছা বলেন। এটা অঙ্কটার জন্য স্যার। স্যার এইখানে যে ওই যে অংশগুলা বিতরণ করলেন স্যার, আমরা অঙ্কেতে দেখছি স্যার দুইটা সিস্টেম, একটা হচ্ছে 61 সালের আইন আর একটা হচ্ছে স্যার হানাফি আইন। এখন এই বন্টনটা স্যার আসলে কোন ক্ষেত্রে ব্যবহৃত হইবে স্যার? 61 সালের আইন, 1961 সালের আইন যেটা সেটা। স্যার ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমি তাহলে 10-এ চলে গেলাম। আচ্ছা, আউল নীতিটা কি? এরা না, আউল নীতিটা কি বলেন তো? জানেন আউল নীতি কি? কোনো ব্যক্তি যখন মারা যাবে তখন তার সম্পত্তি উত্তরাধিকারীর মধ্যে বন্টন করতে গিয়ে যদি এমন হয় যে অংশীদারদের প্রাপ্য অংশের যোগফল মৃতের রেখে যাওয়া সম্পত্তির থেকে বেশি হয়ে গেছে, তখন যেই অংশটুকু বেশি হবে সেই অংশটুকু আনুপাতিক হারে আবার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দেওয়াটাকেই বলা হয় আউল নীতি। বুঝছেন? জি ম্যাম তাহলে আউল নীতি হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে বলতেছে মানে মারা গেল, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে তার ধরেন অনেক সম্পত্তি ইসলামী শরিয়া মোতাবেক ভাগ বন্টন করার পরও হয়তোবা সবাইকে উত্তরাধিকার যারা আছেন সবাইকে দিয়ে দেওয়ার পরও হয়তোবা সেই সম্পত্তি বেঁচে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই সম্পত্তিটুকু কি করবে, আবার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিয়ে দেওয়া হবে, আউল নীতি। আচ্ছা দেখেন, যেমন কোন মহিলা যদি শুধুমাত্র তার স্বামী, 2 বোন, ম্যাডাম এটা মনে হয় রাদ্য নীতি, যেটা এটা মানে আউল নীতি হচ্ছে রেখে দেওয়া সম্পত্তি সবাইকে ভাগ করে দেওয়ার পর যোগফল যদি তার সম্পত্তি থেকে বেশি হয় রাজনীতি আছে তখন ম্যাম, রাজনীতি থেকে শুরু করেন। আচ্ছা, যেমন কোন মহিলা যদি শুধুমাত্র তার স্বামী, 2 বোন এবং মা রেখে মারা যান তাহলে তার অংশ পাবেন যথাক্রমে স্বামী 2/1, 2 বোন 2/3 আর হচ্ছে মা হচ্ছে 6/1, তার মানে টোটাল 6/8। তাহলে এখানে দেখেন তো দেখি মোট সম্পত্তি থেকে তার আপনার মানে সম্পত্তি ভাগাভাগি করে দেওয়ার পর তার মোট সম্পত্তি কি বেশি না কম? হুম, সম্পত্তি কম ম্যাম। সম্পত্তি কম, ঠিক আছে। তাহলে এই যে নীতিটা এটাকে বলা হয় আউল নীতি। আর এই আউলের যে নিয়মটা এটা হচ্ছে সুন্নি আইন, বিশেষত হানাফি মতেই ব্যবহৃত হয়। শিয়া আইনে আউল নীতির কোনো প্রযোজ্যতা নাই। আচ্ছা, তাহলে রাজনীতিটা কি? রাজনীতি হচ্ছে আপনার যখন নাকি পুনরায় ফেরত আসে। আচ্ছা এটা একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে রাজনীতি মানে হচ্ছে আপনার কি, বেশি যে অংশটুকু এই অংশটুকু আনুপাতিক হারে যখন বন্টন করে দেয়া হয়, হ্যাঁ সেটা হচ্ছে রাজনীতি। আর হচ্ছে আউল নীতিটা হচ্ছে যখন হ্রাস পাচ্ছে,
সেইটা। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা একটা অঙ্ক দেখি। একজন হানাফি মুসলমান মারা যাওয়ার সময় তিনি একজন স্ত্রী, তার পিতা, পিতামহ, মাতা, 2 কন্যা এবং 1 ভাই এদেরকে রেখে মারা যায়। তার টোটাল সম্পত্তির মূল্য হচ্ছে 27 লক্ষ টাকা। এখন এই 27 লক্ষ টাকা এদের মধ্যে কিভাবে বন্টন হবে? দেখেন, মৃত হানাফি মুসলমানের সম্পত্তি বন্টন বিশ্লেষণ করে আমরা ধরলাম মোট সম্পত্তি হচ্ছে 1। মোট সম্পত্তি কত? 1। এক। এক। 27 লক্ষ টাকা, এটাকে আমরা এক ধরে নিলাম ফর এক্সাম্পল। এখন এই 27 দিয়ে তো আপনি আর অঙ্ক করতে পারবেন না, তাই না? তো এই জন্য আমরা এটাকে মোট সম্পত্তিটাকে 1 করে নিলাম। এখন কি হবে দেখেন, অংশীদারদের বন্টনকৃত সম্পত্তি। তাহলে আমাকে দেখতে হবে এখানে কার কার কথা বলছে। একজন স্ত্রী, একজন পিতা, একজন পিতামহ, হ্যাঁ, তারপরে হচ্ছে মাতা, 2 কন্যা, 1 ভাই, অনেকজন আছে। তাহলে দেখেন আমরা ওই যে আপনাদেরকে যে রুলসটা এতক্ষণ পড়াইলাম এটা কিন্তু মুখস্থ করতে হবে। যাই হোক, এই রুলস এর মধ্যে তাহলে আমরা কি জানি? স্ত্রী অংশীদার হিসেবে 8 ভাগের 1 ভাগ। আচ্ছা, 8 ভাগের 1 ভাগ কেন হইলো বলেন দেখি? তার কারণ হচ্ছে 2 কন্যা রেখে মারা গেছে। উত্তরাধিকারী আরো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কি পড়াইছি? উত্তরাধিকারী আছে সেটা বলি নাই। 2 কন্যা রেখে আমরা পড়াইছিলাম যদি সন্তান থাকে তাহলে জি। সেই ক্ষেত্রে সে পাবে 8 ভাগের 1 ভাগ। আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ। 4 যেহেতু ভাগের 1 সন্তান ভাগ। আছে তাই সে এই মহিলা 8 8 ভাগের ভাগের 1 ভাগ 1 ভাগ পাবে। অংশ পাবে। এরপর পিতা, পিতা আমরা কি দেখছি সবসময় 6 ভাগের 1 ভাগ। তাহলে 6 ভাগের 1 ভাগ এবং অবশিষ্ট ভোগীও সে পাবে। ওই যে মাঝখানের যেটা 2 নাম্বার পয়েন্ট যেটা সেটা। এরপরে পিতামহ বঞ্চিত হবে। যেহেতু পিতা জীবিত আছেন, আমরা কি পড়ছিলাম? পিতামহ মানে কি? দাদা। পিতার পিতা। পিতার বাবা। পিতার পিতা মানে দাদা, তাই না? যেহেতু বাবা জীবিত আছে তাহলে তো সেক্ষেত্রে দাদা সম্পত্তি পাওয়ার কোনো অধিকার রাখে না। এই জন্য পিতামহ কি বঞ্চিত হবে যেহেতু পিতা জীবিত আছে। আর মা আমরা কি পড়ছিলাম? 6 ভাগের 1 ভাগ অংশীদার হিসেবে পাবে। 2 কন্যা 2/3 করে একটু আগে পড়ায় আসছি। যদি একজন হইতো তাহলে কত হইতো? 2 ভাগের 1 ভাগ। আর যেহেতু আমার 2 কন্যা আছে তাহলে 2/3 করে তারা সম্পত্তি পাবে। এবং 1 ভাই আপনার বঞ্চিত। কেন 1 ভাই বঞ্চিত? কারণ পিতা জীবিত থাকবে। আগে বাবা, তারপরে আপনার ভাই বোন। ঠিক আছে? তাহলে যদি বাবা অবশিষ্ট অংশ পাওয়ার পর সে যদি তার মানে কি বলে এটাকে ছেলেকে দিতে চায় সেটা তার ব্যাপার। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমরা তাহলে 1 ভাই আর হচ্ছে আপনার কি পিতামহ, এই 2 জন বঞ্চিত, এরা সম্পত্তি পায় না। তাহলে পায় কয়জন? স্ত্রী পায়, পিতা পায়, মাতা পায়, 2 কন্যা পায়। তাহলে এখানে টোটাল আমরা 4 জন ব্যক্তিকে দেখলাম যারা সম্পত্তি পাবে। এরা ফরজ, এদেরকে দিতেই হবে টোটাল সম্পত্তি। তাহলে এদের বন্টনকৃত সম্পত্তিটা যদি আমরা যোগ করি, এই যে 8 ভাগের 1, এগুলা কিন্তু মনে রাখতে হবে। এগুলা দিয়ে আপনাকে অঙ্ক বের করতে হবে, নাহলে পারবেন না। তাহলে দেখেন 8 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 2/3, মানে এটা সবগুলো যোগ করবেন যার যারটা আছে। স্ত্রী হচ্ছে 8 ভাগের 1 ভাগ, পিতা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, মাতা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, পিতামহ কাটা, 2 কন্যা হচ্ছে 2/3 করে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আসে 24/27। 27 কেন বললাম? এই যে নিচেরটা যখন 27 তো এমনিতেই আমার এদিকে 27 লক্ষ টাকা। আপনারা ভাইবেন না যে ম্যাডাম তো 27 বলছে কারণ এখানে 27 লক্ষ, বিষয়টা তা না। যে অঙ্ক পারেন না, এগুলারে কি এটা বলে? ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ করে তারপরে 27 হ্যাঁ, ভগ্নাংশ করে পাওয়া কিন্তু গেছে। 27 আসছে। আবার ফট করে বুঝেন না যে এখানে 27 আছে জন্য ম্যাডাম 27 লিখছেন। নো, ভগ্নাংশ করে আপনার 27 আসছে। তাহলে 27 এর 24। তাহলে দেখেন এখান থেকে আমি যদি টোটাল সম্পত্তিটা 1 থেকে বিয়োগ দিই তাহলে আমার সম্পত্তি বেঁচে গেছে না? হ্যাঁ, বেঁচে গেছে ম্যাম। যতক্ষণ পর্যন্ত 27/27 না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সম্পত্তি কি পুরোপুরি বেঁচে গেছে, হ্যাঁ বেঁচে গেছে। বন্টন হয়নি। তাহলে এখন আমাকে বলেন তো এটা কি আউল নীতি না রাজনীতি? এটা রাত নিতে হবে ম্যাম, আবার হ্যাঁ এই এটা বাকি রাজনীতি অংশগুলো সবাইকে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এটা রাজনীতি ম্যাম অ্যাকচুয়ালি। এটা রাজনীতি? জি জি কেমন এটা রাজনীতি হলো? রাত হলো বর্ধিত করা। আসলে যদি কোনো সম্পদ যদি বন্টন করার পরে বেঁচে যায়, অতিরিক্ত থাকে, সেটা পুনর্বন্টন করাকে সেটা রাজনীতি বলে। হ্যাঁ, তাহলে আমরা আমরা জানি এই সম্পত্তিটা অবশিষ্ট ভোগী কে কে পাবে? এই যে বাবা পাবে। বাবা পাবে অবশিষ্ট ভোগী সম্পত্তি। আচ্ছা, যাই হোক, এখানে দেখা যাচ্ছে হরের চেয়ে লব বড়, অর্থাৎ সম্পত্তি এককের চেয়ে বন্টনকৃত সম্পদের পরিমাণ বেশি।
অন্যভাবে বলা যায় মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের চেয়ে তার ওয়ারিশ বা ওয়ারিশদের পাওনা বেশি। এটা আউল নীতি। আপনাদের সাথে সাথে আমি উল্টায় গেছি। রাজনীতি কেমন হলো? এটা আউল নীতি। দেখেন আউল নীতি কি বলছে, কোন ব্যক্তি মারা যাওয়ার পর রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করতে গিয়ে যদি এমন হয় যে অংশীদারদের প্রাপ্য অংশের যোগফল মৃতের রেখে যাওয়া সম্পত্তি থেকে বেশি, তাহলে যেই অংশটুকু বেশি হবে। আচ্ছা এটা কে লিখছে? এটা কনফিউজিং মনে হচ্ছে ম্যাম। রায়হান ভাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা দেখেন অঙ্কটা কিন্তু রাজনীতির, কিন্তু এখানে আউল নীতি আপনারা লিখছেন কেন? এটা একটু দেখে নেবেন। স্যার আমি একটু বলতে পারি এই বিষয়ে? নাকি এটা দ্বিতীয় অঙ্কটা? হ্যাঁ বলেন। স্যার একটু বলি স্যার, এখানে যে 24/27 না স্যার, এটা 27, এটা উল্টা হয়ে গেছে স্যার, যুগটা। এই সব অংশগুলা যোগ করলে স্যার, তো দেখি দাঁড়ান। আমি অঙ্ক করছি স্যার খাতায়, এটা উল্টা হয়ে গেছে স্যার। হ্যাঁ এই জন্যই তো বলতেছি এরকম হচ্ছে কেন। এটা আউল নীতিটা ঠিক আছে স্যার, এটা আউল নীতি, কিন্তু যে যোগফলটা যে লিখা হয়েছে ওইখানে একটু হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক সবাই হইতে পারে। কাইন্ডলি একটু কষ্ট করে ঠিক করে নিবেন। হ্যাঁ এই জন্যই প্যাচটা লাগতেছে। আউল নীতি আমি মানে অঙ্ক হচ্ছে, আমি এটার অঙ্ক করছি স্যার, অঙ্ক করতে যা দেখছি এটা একটু ইয়ে সবাইকে হয়েছে। একটু বুঝাই দিবেন বিষয়টা। আউল নীতি মানে হচ্ছে উপরেরটা হবে বড়, নিচেরটা হবে ছোট। ঠিক আছে, সেটা হবে আউল নীতি। আর রাজনীতি মানে হচ্ছে উপরে ছোট নিচে বড়। বুঝতে পারছেন? সো এই জিনিসটা একটু ঠিক করে নেবেন সবাই কাইন্ডলি। হ্যাঁ এটা একটু ঠিক করে নেবেন, টাইপিং মিস্টেকের কারণে অনেক সময় হয়ে যায় এরকম, তেমন কোনো সমস্যা না। তাহলে এখানে আমরা কি দেখলাম, হরের চেয়ে লব্বর, অর্থাৎ সম্পত্তির এককের চেয়ে বন্টনকৃত সম্পদের পরিমাণ বেশি। অন্যভাবে কি বলা যায়, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের চেয়ে তার যে ওয়ারিশ বা অংশীদারদের পাওনা সেটা বেশি। এই ক্ষেত্রে আপনার আউল নীতিটা প্রয়োগ করা যাবে। তার মানে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পর যদি তার রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীর মধ্যে বন্টন করে দেওয়ার পর মনে হয় যে মানে অংশীদারদের যে প্রাপ্য অংশটা, অর্থাৎ যে যে সম্পত্তিটা পাবে তার থেকে আপনার মানে তা ওই ব্যক্তির যে মোট সম্পত্তিটা সেটা আপনার কম এবং আপনার উত্তরাধিকারী আরো বেশি সম্পত্তি পায় ইসলামী শরিয়া মোতাবেক, তখন সেই ক্ষেত্রে উত্তরাধিকারীদের মধ্যে থেকে সেটা আস্তে আস্তে কমানো হবে, আনুপাতিক হারে হ্রাস করতে হবে। এই নীতিটাকে আপনার আউল নীতি বলা হয়। অর্থাৎ যতটুকু অংশ বেশি হয়েছে ততটুকু অংশ আনুপাতিক হারে অংশীদারদের মধ্য থেকে কেটে দেওয়া হবে, আবার মানে কমায় দিবে, ছেড়ে দিবে। বুঝতে পারছেন সেটা? হ্যাঁ এই জি ক্ষেত্রে স্যার। হ্রাসকৃত অংশটা পাওয়া যাবে, অর্থাৎ মূল যে সংখ্যার স্থলে অংশীদারদের প্রাপ্য সংখ্যা বসাবে সেটা। আচ্ছা হিসাবটা আমরা কি দেখি দেখে। উপরিত সমস্যা আমরা মূল সংখ্যা পেয়েছি কত, 24, আর অংশীদারদের প্রাপ্য অংশ পেয়েছি, এই যে দেখছেন এখানে আবার লেখা ঠিকই আছে, তার মানে ওইখানে টাইপিং মিস্টেক হয়েছিল। যাই হোক, অংশীদারগণ পাইছে হচ্ছে প্রাপ্য অংশ হিসেবে 27, আর মূল সম্পত্তির অংশ হচ্ছে কত, 24। অন্যভাবে বলা যায় এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে উল্টায় দিতে হবে। ঠিক আছে, দেখেন মূল সংখ্যার স্থলে যদি আমরা উল্টায় দেই, অংশীদারদের প্রাপ্য সংখ্যা জায়গায় যদি আমরা হ্রাসকৃত দিকে অর্থাৎ 24-এর স্থানে যদি আমরা 27 লিখি আর 27-এর স্থানে যদি 24 লিখি, তাহলে এই জিনিসটা আমাদের ঠিক হয়ে আসবে। দেখেন তাহলে স্ত্রীকে আমরা কি জানি 8 ভাগের 1 ভাগ পাবে, তাহলে আমি যদি হ্রাস করি তাহলে আসতেছে কি 3/24, হ্রাসকৃত অংশ হচ্ছে 3/27। হ্যাঁ ওই একইভাবে মানে উল্টায় যদি দেই আমি তাহলে এটা আসতেছে, অর্থাৎ সুতরাং 27/27, অর্থাৎ টোটাল মিলে যাচ্ছে। তাহলে সম্পত্তির মূল অংশ হচ্ছে 27 লক্ষ, তাহলে স্ত্রী পাবেন 3 দিয়ে যদি আমি 27-কে গুণ করি এবং এটার সাথে যদি গুণ করি তাহলে এটা আসে আমার কত, 3 লাখ। মানে এইভাবে বের করতে হবে। তার মানে মোট স্ত্রী পাচ্ছেন 3 লক্ষ টাকা। আচ্ছা আবার একটু বুঝাই বলে বিষয়টা, বুঝছেন কিনা আমি জানি না। যে মানে আমরা কত পাইছি, 27 আর হচ্ছে 24। আচ্ছা এইটাকে আমাদেরকে উল্টাইতে হবে। জি ম্যাম। হ্যাঁ উল্টায় কি করতে হবে, 24 আর হচ্ছে আপনার 27। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আমরা কি করব, আমরা জানি সম্পত্তি হচ্ছে 8 ভাগের 1 ভাগ অথবা 3/24, তাহলে হ্রাসকৃত অংশ হচ্ছে 3/27। এরকম করে আমাদেরকে এটাকে আনতে হবে, অর্থাৎ আমাদেরকে মিলাইতে হবে আর কি, 27-27।
তাহলে সম্পত্তির মূল্য হচ্ছে কত? 27 লক্ষ টাকা। তাহলে স্ত্রীকে আমরা কিভাবে দিব? 27, এই যে আমরা 27টাকে ধরছি, এই 27টা সব জায়গায় আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, 3/27, 27-এর সাথে গুণন হচ্ছে 27 লক্ষ। গুণ করে আমাদের যে ফলটা আসবে সেইটাই হচ্ছে স্ত্রী পাবেন। এরকম করে প্রত্যেকটা বের করতে হবে, ব্যাস। তাহলে অঙ্ক সলভ। এভাবে উত্তরটা শেষ করতে হবে। এরপরে 11 কতে কি বলেছে দেখেন, রোকেয়া তার স্বামী, মা, একজন কন্যা এবং পূর্ব মৃত পুত্রের একজন কন্যা রেখে মারা যান। হানাফি বিধান অনুযায়ী রোকেয়ার সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে? তাহলে হানাফি নিয়ম অনুযায়ী রোকেয়ার সম্পত্তি কিভাবে বন্টন? তাহলে ওই একইভাবে মোট সম্পত্তি আমরা ধরতেছি কত? 1। তাহলে অংশীদারদের বন্টনকৃত সম্পত্তিটা কি দেখেন, কে কে রাখছে? স্বামী আছে, মা আছে, একজন কন্যা আছে এবং পূর্ব মৃত মানে সে বেঁচে থাকা অবস্থায় হয়তোবা তার একজন ছেলে মারা গেছে, সেই ছেলের ঘরে একজন কন্যা আছে, রেখে মারা গেছে। তাহলে দেখেন এখানে কে কে আছে। রোকেয়ার স্বামী, তাহলে আমরা কি জানি, আমরাই 4/1 পাবে। রোকেয়ার মা পাবে 6/1 ভাগ। রোকেয়ার যে এক পুত্র সে 2/1 ভাগ পাবে। আর পুত্রের অর্থাৎ মৃত পুত্রের যে কন্যা সন্তান সে পাবে 6/1 ভাগ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিন, এখানে রোকেয়ার মাত্র একটা মেয়ে আছে, যার কারণে 2/1 ভাগ দিছে এবং তার যে পুত্রের কন্যা সে সম্পত্তি পাচ্ছে। যদি মনে করেন যে রোকেয়ার না থাকতো, কোনো আপনার ধরেন আরো যদি ছেলে মেয়ে থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মেয়েটা পাইতো না। আচ্ছা, পাইতো না বলতে অবশিষ্ট অংশ পাইতো আর কি। তাহলে বন্টনকৃত সম্পত্তি যদি আমরা যোগ করি তাহলে আসে 13/12। এখানে রোকেয়ার পুত্র এবং একাধিক কন্যা থাকলে পুত্র কন্যা বঞ্চিত হইতো। যে দেখছেন বুঝছেন বিষয়টা, যদি একাধিক কন্যা সন্তান থাকতো তাহলে কিন্তু ওই মেয়েটা পাইতো না, বঞ্চিত হইতো। বঞ্চিত হইতো বলতে অবশিষ্ট অংশ যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে পাইতো, নাহলে কিন্তু সে বঞ্চিত হইতো। তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখেন এটা কিন্তু আবার রাদ নাকি আউল নীতি, কোনটা বলেন? এখানে দেখা যাচ্ছে হরের চেয়ে লব বড়, অর্থাৎ সম্পত্তির এককের চেয়ে। এই অঙ্কটা করেন তো, এই অঙ্কটা করেন। এখানেও মনে হয় একটু মিস্টেক। 13/12 হয়, ঠিক আছে এটা। 13/12 হয়। ও 13/12 তো ঠিকই তো আছে, খেয়াল করিনি। তাহলে এটাও আমার আয়ল নীতি হচ্ছে ওই একই ভাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? অঙ্কটা আমরা উল্টায় দিব, নিচে থাকবে 13 আর উপরে থাকবে 12। ঠিক আছে, এবার উল্টায় দিয়ে ওই আগের নিয়মে করতে হবে। এবং মানে অঙ্কটা করবেন কিভাবে, মানে প্রথমে আপনি বের করবেন কে কতটুকু অংশ পায়, যোগ করবেন, যোগ করার পরে কি আসছে সেটা লিখবেন। লেখার পরে এটা কোন হিসেব পড়ছে? আউল নীতির উপর পড়ছে। যে এখানে দেখা যাচ্ছে হরের চেয়ে লব বড়, সুতরাং এটি কি আউল নীতির উপর প্রয়োগ হচ্ছে। তাহলে আউল নীতিতে কি বলছে সেটা বুঝায় লিখবেন যে আউল নীতিতে এই কথা বলছে। তাহলে উপরোক্ত সমস্যা আমরা কিভাবে সমাধান করব? দেখেন, মূল সংখ্যা হচ্ছে 12 এবং অংশীদারদের প্রাপ্য সংখ্যা হচ্ছে 13। তাহলে 12 স্থলে যদি আমি 13 বসাই তাহলে হ্রাসকৃত অংশটা পাওয়া যাবে। এই যে দেখেন, রোকেয়ার স্বামী তাহলে 1/4 গুণন 3/12 সবার 3/13, এরকম করে অঙ্কটা শেষ করবেন। শেষ। এরপর কি বলা হয়েছে, রোকেয়া 1990 সালে মারা গেলে ধরে মুসলিম পারিবারিক, আচ্ছা এতক্ষণ আমরা কি পড়ছি? হানাফি আইন অনুযায়ী। এবার আসছে 1961 সালে নিয়ম অনুযায়ী সম্পত্তিটি বন্টন করো। আচ্ছা, আমাদের সম্পত্তি বন্টনের নিয়ম কিন্তু এক এক জায়গায় এক এক রকম। যে আউল নীতি, রাজনীতি, উমরিয়াতান, এগুলো সব হচ্ছে হানাফি আইন অনুযায়ী যে নীতিগুলা সেগুলা। আর 1961 সালের যে আইন অনুযায়ী আমাকে সম্পত্তি বন্টন করতে হবে সেটা দেখি। এবং আমাদের কোর্টে কিন্তু মূলত এই জিনিসটাই ফলো করা হয়। আচ্ছা, কোনটা স্যার? 61? এই যে 1961 সাল। ঠিক আছে, ওকে। অংশীদারদের, আচ্ছা, রোকেয়া 1990 সালে মারা গেছে ধরে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী তার সম্পত্তির বন্টন কিভাবে করা হবে? দেখেন, মনে করি রোকেয়ার মোট সম্পত্তি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে রোকেয়ার স্বামী কত পাবে? 4/1 ভাগ। রোকেয়ার মা পাবে 6/1 ভাগ। রোকেয়ার এক কন্যা অবশিষ্ট ভোগী, মানে এদেরকে দেওয়ার পরে যদি সম্পত্তি থাকে তাহলে সে অবশিষ্ট পাবে। রোকেয়ার পুত্রের কন্যা সেও অবশিষ্ট ভোগী। ঠিক আছে, তাহলে বন্টনকৃত সম্পত্তির যোগফলটা কিভাবে দেওয়া যাবে? 4/1 ভাগ যোগ 6/1 ভাগ, 5/12। তাহলে এটা কি আমরা কি রাজনীতি বলবো না ই নীতি বলবো? তাহলে সম্পত্তির অবশিষ্ট থাকে হচ্ছে, এটা কোনো নীতি না।
সম্পত্তির অবশিষ্ট থাকে, তাহলে 1 থেকে যদি আমরা বিয়োগ করি 7/12 অংশ। তাহলে 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী, আচ্ছা এখানে তাহলে অবশিষ্ট ভোগী যেহেতু বলছে, তাহলে এই দুইজনকে কিন্তু অবশিষ্ট সম্পত্তি দেওয়া হবে। তাহলে 7 মানে 12 ভাগের 7 ভাগ অংশ ডিস্ট্রিবিউশন করে এই দুজনকে দেওয়া হবে। আচ্ছা দেখেন, 1961 সালে মুসলিম পারিবারিক আইন বা বিধিবদ্ধ আইনের 4 ধারা অনুযায়ী বলা হয়েছে, মৃত পুত্রের কন্যা সেই অংশটুকুই পাবেন যা তাদের পিতা জীবিত অবস্থায় পেতেন। অর্থাৎ এখানে রোকেয়ার মৃত পুত্র জীবিত থাকলে নিশ্চয়ই তার কাছ থেকে 2:1, অর্থাৎ পুত্র, রোকেয়ার কন্যা এবং পুত্র তারা 2:1 করেই পাইতেন। সুতরাং রোকেয়ার পূর্বে যেহেতু তার মানে ছেলেটা মারা গেছে এবং তার ঘরে একটা কন্যা সন্তান রেখে গেছে, তাই অবশিষ্ট ভোগী হিসেবে সে 2:1 পাবে। অর্থাৎ এই যে 7/12, হ্যাঁ, এই অংশটুকু থেকে, আমি কিন্তু টোটাল সম্পত্তি থেকে বলতেছি না, শুধুমাত্র এই অংশটুকু থেকে তাকে 2:1 দেওয়া হবে। তাহলে আমরা জানি এক পুত্র 2 কন্যার সমান অংশ পাবে, তাই না? অর্থাৎ যেহেতু একজন পুত্র 2 ভাগ পাবে এবং একজন কন্যা 1 ভাগ, মোট 3 ভাগ। সুতরাং রোকেয়ার এক কন্যা যদি 7/12 কে আমরা করি, তাহলে হচ্ছে 1/3 বা 7/36, যেরকম করে আপনাদের অঙ্কটা করতে হবে সলভ। আচ্ছা আমি কি একাই বকবক করতেছি নাকি ক্লাস শেষ? আমি শুনছি, আমরা আছি স্যার। ক্লাস শেষ নাকি? মাত্র 1 মিনিট আছে। আচ্ছা আর 1 মিনিট আছে ক্লাসে। আর একটা অঙ্ক ছিল, সেটা তো আর টান দিতে পারলাম না, আসলে এগুলো একদিনে করা যায় না। এটা হচ্ছে আপনাদের কি নীতি? আউল নীতি। আশা করি এই অঙ্কটা নিজেরাই করতে পারবেন না? জি ম্যাম। জি ম্যাম, পারবো। আচ্ছা আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ইসলাম শিক্ষা বলতেছি, মুসলিম আইন ভালো করে পরীক্ষা দিয়েন। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার নতুন কোনো কাজ হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।